এই ক্লাসে আমি আলোচনা করব ক্লাস 8 এর ইংরেজি বিষয়ের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যার পূর্ণমান 50। প্রথমে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন। 1 নম্বর কোশ্চেনটিতে বলছে রিড পড়ো দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটিকে, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর করো দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলির গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া রয়েছে। তো প্রথমেই আমরা এই প্যাসেজটি বাংলা মানে সহ খুব দ্রুত একবার পড়ে নেব। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত দুপুরবেলায়, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল, অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং সে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছিল। এখানে জনের কথা বলা হচ্ছে। তো একদিন দুপুরবেলায়, শান্ত দুপুরবেলায় জন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল। আননোন টু হিম, তার অজান্তেই, দ্য শিপ, জাহাজটি, স্টুড, দাঁড়িয়েছিল, অফশোর মানে নিকটে বা কাছাকাছি, ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার সেই পুরনো ফার্মের বা কৃষি জমির। তাহলে তার অজান্তেই জাহাজটি, অর্থাৎ যে জাহাজে সে ঘুমিয়ে আছে সেই জাহাজটি তার পুরনো কৃষি জমির কাছাকাছি উপকূলে এসে লেগেছিল বা দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি, দ্রুতভাবে ঋতু পরিবর্তন হচ্ছিল, অ্যান্ড অ্যাট ইচ টার্ন, এবং প্রত্যেকটি টার্নের সঙ্গে সঙ্গে, অর্থাৎ যতবার ঋতু পরিবর্তন হচ্ছিল, সো ডিড জন ইন হিজ বেড, জনও তার বিছানায় ওরকমভাবে পরিবর্তিত হচ্ছিল, মানে সে বিছানায় গড়াগড়ি দিচ্ছিল। কনসিকুয়েন্টলি, ফলত মানে এর ফলে, দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথার উপরে থাকা টুপিটি, টুইস্টেড, মোচড় খেয়ে যাচ্ছিল, রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, এদিক ওদিক। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, আর এই টুপিটা যে মোচড় খেলো এর ফলে আকাশ থেকে, অর্থাৎ পরিষ্কার আকাশ থেকে একটা দমকা বাতাস ডেকে আনলো, মানে একটা পরিষ্কার আকাশে একটা ঝড় উঠে গেল। দ্যাট হিট দ্য শিপ, যে ঝড়টা বা দমকা বাতাসটা আঘাত করলো জাহাজটাকে, উইদাউট আ ওয়ার্নিং, কোনো রকমের ওয়ার্নিং বা সতর্ক বার্তা ছাড়াই। দ্য উইন্ড হ্যাড বিন হোয়ারলিং, বাতাসটা ঘুরঘুর করছিল, মানে গর্জন করতে করতে ঘুরপাক খাচ্ছিল, অ্যাবাউট দ্য বোট, বোটের চারিদিকে, টিয়ারিং দ্য সেল, বোটের যে সেল ছিল বা জাহাজের যে সেল ছিল, সেল মানে পাল, যেটা কাপড়ের তৈরি হয়, সেইগুলো ছিঁড়ে দিয়েছিল, অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং জাহাজের যে মাস্তুল ছিল সেটাকেও ভেঙে দিয়েছিল। ইটস হিজ ফল্ট, এটা তার দোষ। দ্য সেলার্স ক্রাইড, জাহাজের যারা নাবিক ছিল তারা চেঁচিয়ে বলল। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চেঁচিয়ে উঠল, অ্যান্ড ফিয়ার, এবং ভয়ে, অ্যান্ড ট্রাইড, এবং চেষ্টা করলো, টু রিড দ্য ক্যাপ অফ, টুপিটাকে খুলে ফেলতে, হিজ হেড, তার মাথা থেকে, অর্থাৎ ওই জনের মাথা থেকে। ওয়েল, হ্যাঁ, দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু তারা অসফল হলো, মানে টুপিটা খুলতে পারলো না। ফর, কারণ, ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এই টুপিটা ছিল একটি পরীর দেওয়া টুপি বা একটা জাদু টুপি। এবারে চলে যাব কোশ্চেন এবং অ্যান্সারে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন নাম্বার 1, হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ, কি ঘটেছিল যখন জন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল? উত্তর হবে অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ, যখন জন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, হি ফেল টু ড্রিমিং এগেন, সে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছিল। এবারে নেক্সট কোশ্চেন, হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি, কেমনভাবে হঠাৎ করে ঝড় উঠেছিল বা দমকা বাতাস উঠেছিল? তার উত্তরটি হবে এইরকম। ইন ড্রিম, স্বপ্নে, জন টার্নড ইন হিজ বেড, জন তার বিছানায় ওলট পালট খাচ্ছিল। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, হিজ ক্যাপ টুইস্টেড, তার টুপিটা মোচড় খাচ্ছিল, রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, এদিক ওদিক। ইট কল্ড আপ এ স্কোয়াল সাডেনলি, এতে একটা ঝড় উঠে গিয়েছিল হঠাৎ করে। কোশ্চেন নম্বর 3, ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল, ঝড়ে জাহাজটির যে কন্ডিশন বা অবস্থা হয়েছিল সেটাকে বর্ণনা করো। উত্তরটি হবে এইরকম। দ্য স্কোয়াল হিট দ্য শিপ, ঝড়টি জাহাজটিকে আঘাত করেছিল, উইদাউট এ ওয়ার্নিং, কোনো রকমের সতর্ক বার্তা ছাড়াই, অ্যান্ড টোর দ্য সেলস, এবং পালগুলোকে ছিঁড়ে দিয়েছিল, অ্যান্ড স্ন্যাপ দ্য স্পার্স, এবং মাস্তুলগুলোকে ভেঙে দিয়েছিল। এবার কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডিড দ্য সেলার্স ডু, নাবিকেরা কি করেছিল, টু স্টপ দ্য স্কোয়াল, ঝড়টাকে বা দমকা বাতাসটাকে থামাতে? উত্তর হবে দ্য সেলার্স ট্রাইড, নাবিকেরা চেষ্টা করেছিল, টু রিড দ্য ক্যাপ অফ জনস হেড, ক্যাপটাকে জনের মাথা থেকে খুলে ফেলতে,
টু স্টপ দ্য স্কোয়াল, ঝড়টাকে বা দমকা বাতাসটাকে থামাতে। এবারে কোয়েশ্চেন নাম্বার 2, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটিকে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলির উত্তর দাও গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা এই প্যাসেজটি একবার পড়ে নেব খুব দ্রুত। অন 16th জানুয়ারি, 16ই জানুয়ারি 1941, 1941 সাল, সিসির ফিনিশড হিজ ডিনার আর্লি, সিসির একটু তাড়াতাড়ি বা একটু সকাল সকাল তার ডিনারটা বা রাত্রির খাবারটা শেষ করে নিয়েছিল। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড, এবং এলগিন রোডে গাড়ি চালিয়ে গিয়েছিল অ্যারাউন্ড 8:30 PM, মোটামুটি 8:30 নাগাদ, অর্থাৎ রাত্রি 8:30 নাগাদ। হি পার্ক দ্য ওয়ান্ডারার, সে ওয়ান্ডারারটাকে পার্ক করেছিল। ওয়ান্ডারার হলো একটি গাড়ির নাম, যে গাড়িতে করে সেই সুভাষচন্দ্র বসু পালিয়ে গিয়েছিল। অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, বাড়ির পেছন দিকে, তাহলে বাড়ির পেছন দিকে ওয়ান্ডারার নামক গাড়িটাকে পার্ক করানো হয়েছিল। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড, শিশির এবং সুভাষ বজায় রেখেছিল টোটাল সিক্রেসি, সমগ্র গোপনীয়তা, অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, পালিয়ে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের কেউই না, নিউ জানতো এনিথিং, কোনো কিছু, অর্থাৎ পরিবারের সদস্যদের কেউই কোনো কিছু জানতো না, এক্সেপ্ট সুভাষের নিস ইলা অ্যান্ড মেল কাজিন দ্বিজেন, সুভাষের ভাইজি যার নাম ইলা এবং তার একজন তুতো ভাই দ্বিজেন, এরা ছাড়া। তাহলে কে কে জানতো? সুভাষ নিজে তো জানতোই, এছাড়া শিশির জানতো তার ভাইপো, আর জানতো ইলা এবং দ্বিজেন, এরাই জানতো এই পালিয়ে যাওয়ার পরিকল্পনাটি সম্পর্কে। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড, সুভাষ এবং শিশির অপেক্ষা করেছিল আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, যতক্ষণ পর্যন্ত না বোস পরিবারের বাকি সদস্যরা ঘুমিয়ে পড়ছে। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ, সুভাষ তার ছদ্মবেশ নিয়েছিল অ্যাজ মোহাম্মদ জিয়া উদ্দিন, মোহাম্মদ জিয়া উদ্দিন নামে, অর্থাৎ সুভাষ তার ছদ্মবেশে সে হয়ে গিয়েছিল মোহাম্মদ জিয়া উদ্দিন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, সে পরিধান করেছিল একটি লম্বা বাদামি রঙের কোট, ব্যাগি সালোয়ার্স, ঢিলে ঢালা সালোয়ার পরেছিল, অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, এবং কালো রঙের একটা ফেজ টুপি, একটা টুপি, বিশেষ ধরনের টুপি, সেটাকে ফেজ টুপি বলে, সেটা পরেছিল। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটিক্যালস, আর সে পরেছিল সোনার ফ্রেম বাঁধানো চশমা। স্পেকটিক্যালস মানে চশমা, আর গোল্ড মানে সোনার, ওয়ার রিমড মানে, ওয়ার মানে অ্যাকচুয়ালি তার, রিমড মানে ওই সোনার তার দিয়ে রিম করা, অর্থাৎ সোনার তার দিয়ে বা সোনার পাত দিয়ে তৈরি করা যে ফ্রেমটা চশমার, সেই চশমাটা সে পরেছিল। এবারে আমরা কোশ্চেন এবং অ্যান্সারগুলো দেখে নেব। প্রথমে কোশ্চেন নাম্বার এ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, সত্য বাক্যের পাশে টি এবং মিথ্যা বাক্যের পাশে এফ লেখো ইন দ্য গিভেন বক্সেস, দেওয়া এই বাক্সগুলোতে। রাইট সাপোর্টিং স্টেটমেন্ট, সাপোর্টিং স্টেটমেন্ট লেখো ফর ইউর অ্যান্সার্স, তোমার উত্তরগুলোর জন্য। প্রথমে কোশ্চেন নাম্বার 1, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM when দ্বিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এলগিন রোড, এই কথাটি ফলস, কারণ 8:30 দ্বিজেন আসেনি, এসেছিল শিশির, তাই এটা ফলস আমরা লিখে দিলাম। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। এবারে চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। শিশির ওয়াজ দ্য অনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, একমাত্র শিশিরই পালিয়ে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতো, এটি মিথ্যা কথা, কারণ শিশির ছাড়াও জানতো দ্বিজেন এবং ইলা, তাহলে এটা ফলস। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা লিখে দেবো নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস মিস ইলা অ্যান্ড আ মেল কাজিন দ্বিজেন। নেক্সট, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ, মোহাম্মদ জিয়াউদ্দিন আসলে ছদ্মবেশী সুভাষচন্দ্র বোস, এইটা সত্য কথা, তাই আমরা টি লিখে দিচ্ছি। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। এবারে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার, ওয়ান্ডারারটা কি? অ্যান্সার হবে ওয়ান্ডারার ইজ আ কার, ওয়ান্ডারার হলো একটা গাড়ি, বাই হুইচ, যার দ্বারা সুভাষচন্দ্র বোস এসকেপড, সুভাষচন্দ্র বোস পালিয়ে গিয়েছিল। নেক্সট, হুইচ পার্সন অফ দ্য বোস ফ্যামিলি নিউ, বোস পরিবারের কোন কোন ব্যক্তিরা জানতো অ্যাবাউট দ্য
গ্রেট এসকেপ অফ সুভাষ, সুভাষচন্দ্র বসুর এই পলায়ন সম্পর্কে? উত্তর হবে শিশির, ইলা অ্যান্ড ডিজেন অফ দ্য বোস ফ্যামিলি, অর্থাৎ বোস পরিবারের শিশির, ইলা এবং দ্বিজেন নিউ জানতো অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ, সুভাষের এই মহান পলায়ন সম্পর্কে। হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ, সুভাষ কেমনভাবে নিজের ছদ্মবেশটা তৈরি করেছিল? অ্যান্সার হবে এরকম, ড্রেসড ইন লং ব্রাউন কোট, লম্বা বাদামি রঙের কোট পরিহিত হয়ে, ব্যাগি সালোয়ার, ব্যাগি বা ঢিলে ঢালা সালোয়ার পরে, অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, এবং একটা কালো রঙের ফেজ জাতীয় টুপি পরে সুভাষ ডিসগাইজড হিমসেলফ, সুভাষ নিজেকে ছদ্মবেশ দিয়েছিল অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন হিসাবে বা মোহাম্মদ জিয়াউদ্দিন নামে। এবারে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। কোয়েশ্চেন নাম্বার 3, ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুযায়ী উত্তর করো। এর অধীনে কোয়েশ্চেন নাম্বার 1 বলছে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক, প্রত্যেক দিন সকালে তাকে হাঁটতে যেতে হয়। আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে যে ইনফিনিটিভ ব্যবহার হয়েছে তার তলে দাগ দাও। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের প্রথম রূপ, এটাকে বলা হয় ইনফিনিটিভ। যেমন এখানে রয়েছে টু গো, তাহলে এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে টু গো, যে কথাটি রয়েছে তাহলে আমরা দাগ দিয়ে দিচ্ছি, অ্যান্সারটি হয়ে গেল। এবারে চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 2। এখানে বলছে যে নাও এ ডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডেন্ট, আজকালকার দিনে খাদ্যশস্যের যোগান প্রচুর পরিমাণে আছে, মানে অ্যাবান্ডেন্ট মানে প্রাচুর্যপূর্ণ। তো কি করতে বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টানিম, এই তলে দাগ দেওয়া শব্দটিকে তার অ্যান্টানিম দিয়ে রিপ্লেস করতে হবে। অ্যান্টানিম মানে বিপরীত শব্দ। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে নাও এ ডেজ সাপ্লাই অফ ফুড গ্রেন ইজ স্কেয়ার্স, এখানে অ্যাবান্ডেন্টের অপোজিট আমরা ব্যবহার করছি স্কেয়ার্স। এবার চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3-তে, বলছে যে দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এই হলো সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। আন্ডারলাইন দ্য মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ, এই বাক্যে যেটা মেন ক্লজ রয়েছে সেটার তলে দাগ দিতে হবে, আর যেটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে সেটাকে সার্কেল করতে হবে বা গোল করে ঘিরতে হবে। তাহলে আমরা আগে সেন্টেন্সটা লিখে নেব, তারপরে দেখো এই বাক্যে যেটা মেন ক্লজ সেটা হলো দিস ইজ দ্য প্লেস, তাই তলে আমরা দাগ দিয়ে দিলাম। আর হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, তাই এটাকে আমরা সার্কেল করে দিলাম বা গোল করে ঘিরে দিলাম। এবারে কোয়েশ্চেন নম্বর 4, দ্য নিউজ দ্যাট সফট মি, যে খবরটা আমাকে সফট করেছিল, প্রুভড ফলস, সেটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল। আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে যে ধরনের ক্লজ ব্যবহার হয়েছে সেটাকে আইডেন্টিফাই করো। এখানে অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই সেন্টেন্সে। এবার চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, দ্যাট ইজ কোয়েশ্চেন নম্বর 5। বাই দিস টাইম নেক্সট ইয়ার, পরের বছর এই সময়ের মধ্যে দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস, এখানে বলছে যে দিয়া তার ইউনিভার্সিটি ক্লাসে যোগদান করতে থাকবে। এখানে যে সেন্টেন্সটি দেওয়া রয়েছে এই সেন্টেন্সটির গঠন অনুযায়ী এটি রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। দেখো উইল বি অ্যাটেন্ডিং দিয়ে আমাদের যেটা করতে বলেছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সটাকে লেখো কিভাবে ইউজিং করতে হবে ফিউচার পারফেক্ট টেন্স, এটাকে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে লিখতে হবে। তো এটাকে ফিউচার পারফেক্ট টেন্সের গঠনে লিখলে অ্যান্সারটা হয়ে যাবে এরকম, বাই দিস টাইম নেক্সট ইয়ার, সামনের বছর বা আগামী বছর এই টাইমের মধ্যে দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড, দেখো উইল হ্যাভ অ্যাটেন্ডেড এটা হলো ফিউচার পারফেক্টের গঠন, উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। এবার চলে যাব পরের কোশ্চেনে, ক্লাসিফাই দ্য নাউন ফেজ, অ্যাডজেক্টিভ ফেজ অ্যান্ড অ্যাডভার্ব ফেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো, অর্থাৎ নিচে যে 6টি সেন্টেন্স দেওয়া রয়েছে এই সেন্টেন্সগুলোতে কিছু ফেজ রয়েছে, কোনোটাই নাউন ফেজ, কোনোটাই অ্যাডজেক্টিভ ফেজ, কোনোটাই অ্যাডভার্ব ফেজ, এই ফেজগুলোকে বেছে বেছে আমাদের নিচের এই ঘরগুলোতে লিখতে হবে। তো প্রথমেই দেখো আমরা পেয়ে যাচ্ছি যে দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ, এই বাক্যে ফেজ হলো দোজ হাউসেস এবং দোজ হাউসেসটা নাউন ফেজ, তাই আমরা এটাকে লিখে দিলাম নাউন ফেজের ঘরে। এইবারে পরের সেন্টেন্সটাকে যদি আমরা দেখি যে আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স, এই যে ইন এ মিলিয়ন ইয়ার্স এটি হলো একটি ফেজ এবং এই ফেজটি হলো অ্যাডভার্ব ফেজ, এটা সময় বুঝিয়েছে, তাই এটাকে আমরা অ্যাডভার্ব ফেজের ঘরে লিখে দিলাম। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, সি ইজ রাদার ফন্ড অফ সিঙ্গিং,
এই যে ফন্ড অফ সিঙ্গিং অর্থাৎ গান করার অনুরাগী বা যে গান করতে ভালোবাসে, এটি হলো ফেজ, এবং এই ফেজটি হলো অ্যাডজেক্টিভ ফেজ, তাই আমরা অ্যাডজেক্টিভ ফেজের ঘরে এটাকে লিখে দিচ্ছি। এবারে কোয়েশ্চেন নাম্বার ডি, দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডপশন। এই বাক্যে যেটা ফেজ সেটা হলো যে দ্য স্পটেড পাপি, এবং এটি হলো নাউন ফেজ, তাই আমরা নাউন ফেজের ঘরে লিখে দিলাম। এইবারে কোয়েশ্চেন নাম্বার ই, ইট ওয়াজ কোল্ড ব্লিক বাইটিং ওয়েদার। এখানে যেটা ফেজ সে ফেজটি হলো যে বাইটিং ওয়েদার, এবং এটি হলো অ্যাডজেক্টিভ ফেজ, তাই আমরা অ্যাডজেক্টিভ ফেজের ঘরে লিখে দিলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার এফ, মিট মি অ্যাট দ্য মল ল্যাটার ইন দ্য ইভিনিং। এই যে ল্যাটার ইন দ্য ইভিনিং এটি হলো ফেজ এবং এটি হলো অ্যাডভার্বিয়াল ফেজ, তাই আমরা অ্যাডভার্ব ফেজের ঘরে এটাকে লিখে দিলাম। এবারে চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এগুলোকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। প্রথমে বলছে যে মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলল, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তো এইটাকে যখন আমরা ন্যারেশন করব, এটা অপটেটিভ সেন্টেন্স রয়েছে, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। অ্যান্সারটি হয়ে যাবে এরকম, মাই ফাদার উইশড দ্যাট গড মাইট ব্লেস মি। এরপরে 2 নম্বর কোয়েশ্চেন, দ্য পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার। পুলিশ অফিসার বলল ওখানে যেও না। এটাকে ন্যারেশন বা ইনডাইরেক্ট করলে হয়ে যাবে, দ্য পুলিশ অফিসার ফরবিড টু গো দেয়ার। এটা করতে পারো, অথবা তোমরা আবারও করতে পারো, দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। যদি আমরা অর্ডার্ড ব্যবহার করি রিপোর্টিং ভার্ব হিসাবে, তাহলে এখানে লিঙ্কার হিসেবে নট টু ব্যবহার করছি। আর যদি আমরা ফরবিড ব্যবহার করি তাহলে এখানে কিন্তু দেখো শুধু টু ব্যবহার করছি। এবারে নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 3, দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। হেডমাস্টার আমাকে বললেন তুমি কোথায় বাস করো। তো এটাকে আমরা যখন ন্যারেশন করবো তখন হয়ে যাবে এরকম, দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। হেডমাস্টার আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কোথায় বাস করি। এবারে চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন মানে সেকশন সি। এই সেকশন সিতে রাইটিং রয়েছে, রাইট এ লেটার, একটি চিঠি লেখো, টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, মোটামুটি 80টি শব্দের মধ্যে, হু স্টেজ ফার অ্যাওয়ে, যে দূরে থাকে, ডেসক্রাইবিং, বর্ণনা করে দাও, মানে সেই চিঠিটা বর্ণনা করো, অ্যাবাউট এ ফেস্টিভ্যাল, একটি উৎসব, অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস, তুমি নিচের পয়েন্টসগুলো ব্যবহার করতে পারো। প্রথমে দেখো হিন্টস রয়েছে যে টাইম হোয়েন দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস, সময় কখন উৎসবটা হয়ে থাকে, হাউ লং ইট লাস্ট, কতদিন এটা চলে, নাম্বার অফ পিপুল পার্টিসিপেটেড, কত লোক এতে অংশগ্রহণ করে, ডেসক্রিপশন, বর্ণনা, অফ দ্য ফেস্টিভ্যাল, সেই উৎসবের, ইয়োর এনজয়মেন্ট, এবং তুমি সেটা কেমনভাবে উপভোগ করেছো। তো অ্যান্সারটা এইভাবে লিখে দাও তোমরা। প্রথমে উপরে লেখো বহরমপুর, মানে তোমার নিজের ঠিকানা, যে চিঠিটা লিখছে তার নিজের ঠিকানা লিখতে হবে উপরে ডান দিকের কোণে। তো আমি এখানে লিখেছি বহরমপুর, মুর্শিদাবাদ, তারপরে ডেট। এখানে কিন্তু হাইফাই বা বেশি কিছু লেখার দরকার নেই, ঠিকানা বলতে শুধুমাত্র পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্টের নাম এবং ডেটটা দিয়ে দেবে। আবারও বলছি, এই উপরে ডান দিকের কোণের ঠিকানাটা হবে চিঠিটি যে লিখছে তার। তারপরে এইভাবে শুরু করো, মাই ডিয়ার জন, অর্থাৎ মনে করো তোমার বন্ধুর নাম জন, তাই তুমি এইভাবে শুরু করছো যে মাই ডিয়ার জন। আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন দ্য বেস্ট অফ হেলথ। আশা করি এই চিঠি যখন তোমার হাতে যাবে তখন তুমি ভালোই থাকবে বা তুমি ভালোই আছো, মানে আমরা এইভাবে বলি না যে আশা করি ভালোই আছো, ঠিক সেরকম। আই এম ভেরি এক্সাইটেড নাও, আমি এখন খুবই উত্তেজিত, অ্যাজ যেহেতু দুর্গাপূজা হ্যাজ জাস্ট এন্ডেড, দুর্গাপুজো সবেমাত্র শেষ হয়েছে। নাও লেট মি শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ, এখন আমার অভিজ্ঞতা তোমার সঙ্গে ভাগ করে নিতে দাও। দুর্গাপূজা ইজ হেল্ড ইন দ্য সিজন অফ অটম, দুর্গাপুজো শরৎকালে হয়ে থাকে এভরি ইয়ার, প্রতি বছর। ইট ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, এটা হলো বাংলার সবচেয়ে বড় উৎসব। দিস ইয়ার আই এনজয়েড ইট ইন বাহরমপুর, এই বছর আমি এটা বহরমপুরে এনজয় করেছি। থাউজেন্ডস অফ পিপুল পার্টিসিপেটেড ইন দ্য ফেস্টিভ্যাল, হাজার হাজার মানুষ এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলেন। দ্য হোল টাউন লুকড বিউটিফুল, সমগ্র শহরটা খুব সুন্দর দেখাচ্ছিল। অ্যান্ড ইউ কুড ফিল দ্য ফেস্টিভিটি ইন দ্য এয়ার, এবং বাতাসের মধ্যেও তুমি যেন একটা উৎসবের গন্ধ পাবে। আই লাভ দ্য সাউন্ড অফ ঢাক দ্যাট ওয়াজ প্লেড ইন এভরি প্যান্ডেল, আমার পছন্দ হয়েছিল ঢাকের বাজনা যেটা প্রত্যেকটি প্যান্ডেলে বাজছিল। দ্য পূজা ইজ ইউজুয়ালি ফর 4 days, এই পুজোটা মোটামুটি 4 দিনের জন্য হয়ে থাকে, ইনক্লুডিং সপ্তমী, অষ্টমী, নবমী অ্যান্ড দশমী। সেগুলো হলো সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। অন অষ্টমী, অষ্টমীর দিন, পিপুল ওয়ার ট্র্যাডিশনাল ক্লথেস, লোকেরা স্বাভাবিক পোশাক পরে। ট্র্যাডিশনাল ক্লথ মানে ঐতিহ্যশালী পোশাক, মানে গতানুগতিক পোশাক যেগুলো আগে থেকে মানুষ পরে আসে, সেই ধরনের পোশাক পরে। অ্যান্ড গিভ দেয়ার ডিভাইন অফারিং টু
গডেস দুর্গা, এবং দেবী দুর্গাকে তাদের নৈবেদ্য দান করে বা যেটাকে আমরা বলি অঞ্জলি দেয়। দে অলসো হ্যাভ ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুড, এছাড়াও তারা ট্র্যাডিশনাল যে বেঙ্গলি ফুড রয়েছে সেইগুলো গ্রহণ করে অন অল 4 days, এই 4 দিন ধরে। অন দ্য ডে অফ দশমী, দশমীর দিন দে হ্যাভ এ রিচুয়াল, তাদের একটা রীতি বা প্রথা রয়েছে কল্ড সিঁদুর খেলা, যেটাকে বলা হয় সিঁদুর খেলা, হুইচ ইজ প্লেড, যেটা খেলা হয়ে থাকে বাই ম্যারিড উইমেন, বিবাহিত মহিলাদের দ্বারা। ইট ওয়াজ ইনডিড অ্যান এক্সট্রিমলি চার্মিং এক্সপিরিয়েন্স, এটা সত্যিই ছিল একটি প্রচণ্ড মজাদার অভিজ্ঞতা। নট মোর টুডে, আর বেশি কিছু লিখলাম না আজ। উইথ লাভ অ্যান্ড বেস্ট উইজেস, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। তারপরে ডান দিকে এখানে লিখে দেবে ইয়োর্স এভার। ইয়োর্স এভার লেখার পরে যে চিঠিটা লিখছে তার নাম লিখতে হবে। আমি এখানে পিটার লিখেছি, একটা কাল্পনিক নাম, তুমি তোমার নিজের নামটা লিখে দেবে। এবারে বাম দিকে এখানে লিখছো যাকে চিঠিটা পাঠাচ্ছ বা যাকে চিঠিটা লিখছো তার ঠিকানা। এই যে আমি এখানে চিঠিটা লিখছি জনকে, মাই ডিয়ার জন, তাহলে এখানে আমি জনের পুরো ঠিকানা দিয়ে দেবো। পোস্টাল অ্যাড্রেস যেটা দেখো, নেম জন খান, জন চ্যান, তারপরে কেয়ার অফ দিয়ে আমরা তার বাবার নাম লিখেছি জ্যাক চ্যান, তারপরে তার ঠিকানাটা দিয়ে দিয়েছি। তো শহরের ঠিকানা হলে দেখবি এরকম ভাবে বাড়ির নম্বর, লেনের নম্বর বা রাস্তার নম্বর, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিন নম্বর এগুলো থাকে। আর গ্রামের ঠিকানা হলে কি হয়, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এগুলো থাকে। তো তোমরা সেরকম ভাবে করে নেবে। কোশ্চেন নাম্বার 7 বলছে রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, মোটামুটি 80টি শব্দের মধ্যে, অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ ট্যাগর, বিখ্যাত পেন্টার এবং লেখক। পেন্টার মানে যিনি হাতে পেন্ট করেন বা ছবি আঁকেন, আর রাইটার মানে যিনি লেখেন। তো পেন্টার এবং রাইটার, বিখ্যাত পেন্টার এবং রাইটার অবনীন্দ্রনাথ ট্যাগর, তার উপরে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস, তুমি নিচের পয়েন্টসগুলো ব্যবহার করতে পারো। তো প্রথমে দেখো পয়েন্টস রয়েছে, তো বার্থ রয়েছে, কবে জন্মেছিল, কোথায় জন্মেছিল, তারপরে রয়েছে প্যারেন্টস, পিতামাতার নাম রয়েছে, সিবলিংস রয়েছে, তারপরে সিবলিংস মানে ভাই বোন, এডুকেশন কোথায় কোথায় পড়াশোনা করেছিল, ফেমাস ফর কেন বিখ্যাত ছিল, নোটেবল ওয়ার্ক অফ আর্ট, বিখ্যাত শিল্পকর্ম অর্থাৎ যে ছবিগুলো সে এঁকেছিল বিখ্যাত বিখ্যাত সেইগুলো, ইম্পর্টেন্ট বুকস অর্থাৎ যে সমস্ত বিখ্যাত বা গুরুত্বপূর্ণ বই তিনি লিখেছিলেন সেগুলো এখানে দেওয়া রয়েছে, আর অবশেষে ডেথ, মৃত্যু। তো এই পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে আমরা প্যারাগ্রাফটি এইভাবে শুরু করব। প্রথমে একটি হেডিং বা শিরোনাম দিয়ে দেবো, শিরোনামটা হবে অবনীন্দ্রনাথ ট্যাগর। এবার আমরা এইভাবে লিখতে শুরু করি। অবনীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ, অবনীন্দ্রনাথ ট্যাগর ছিলেন অ্যান ইন্ডিয়ান পেন্টার, একজন ভারতীয় পেন্টার অর্থাৎ চিত্রশিল্পী। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 7th আগস্ট, 7ই আগস্ট 1871, 1871 সালে, অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা, কলকাতার জোড়াসাঁকোতে। হিজ প্যারেন্টস আর গুণেন্দ্রনাথ ট্যাগর, তার পিতামাতা ছিলেন গুণেন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড সৌদামিনী দেবী, এবং সৌদামিনী দেবী, অর্থাৎ পিতা ছিলেন গুণেন্দ্রনাথ ট্যাগর এবং মাতা ছিলেন সৌদামিনী দেবী। হি হ্যাড 2 siblings, তার দুটো ভাই বোন ছিল। দে আর গগনেন্দ্রনাথ ট্যাগর, তারা ছিল গগনেন্দ্রনাথ ঠাকুর, অ্যান্ড সুনয়নী দেবী, এবং সুনয়নী দেবী, অর্থাৎ গগনেন্দ্রনাথ ট্যাগর হলো তার ভাই এবং সুনয়নী দেবী হলো তার বোন। হি স্টাডিড অ্যাট গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, তিনি পড়াশোনা করেছিলেন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে, সংস্কৃত কলেজ, তারপরে সংস্কৃত কলেজে, অ্যান্ড ফাইনালি এবং অবশেষে অ্যাট ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কলকাতা ইউনিভার্সিটিতে। হি ওয়াজ ফেমাস, তিনি বিখ্যাত ছিলেন ফর ড্রয়িং, আঁকার জন্য, পেন্টিং, পেন্টিং করার জন্য, অ্যান্ড রাইটিং এবং লেখালেখি করার জন্য। হিজ নোটেবল ওয়ার্কস অফ আর্ট ইনক্লুড, তার বিখ্যাত শিল্প কর্মগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয় ভারতমাতা, মানে ভারতমাতা নামের সেই বিখ্যাত ছবিটি, দ্য পাসিং অফ শাহজাহান এটসেট্রা ইত্যাদি। হি রোট মেনি ইম্পর্টেন্ট বুকস, তিনি অনেক গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন, সাচ অ্যাজ যেমন ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো অ্যাংলা এটসেট্রা। দিস গ্রেট সোল, এই মহান আত্মা, পাস্ট অ্যাওয়ে, মৃত্যুবরণ করেন অন 5th ডিসেম্বর, 5ই ডিসেম্বর 1951, 1951 সালে। তাহলে এই পর্যন্ত ছিল এই ক্লাসটির আলোচনা। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করো, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি চ্যানেলে প্রথম হলে বা এখনও যদি চ্যানেলটি কোনো কারণে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে। বাই।